তো আজকে আমরা বৃত্তের গত ক্লাসে যা পড়েছিলাম তার পরের অংশ করব। গত ক্লাসে আমরা পড়েছিলাম বৃত্ত সংক্রান্ত উপপাদ্যের কিছু বেসিক জিনিসপত্র। তো আজকে আমরা কিছু ম্যাথ করব, পাশাপাশি হচ্ছে আরো কিছু জিনিস বেসিক শিখবো। তো আমরা লাস্ট ক্লাসে যা যা পড়েছিলাম সেগুলো ছিল হচ্ছে বৃত্তের যে বেসিক ধারণাগুলো আছে, বৃত্তের ব্যাসার্ধ, ব্যাস, তারপর হচ্ছে স্পর্শক, তারপর হচ্ছে বৃত্তের চাপ, বৃত্ত কলা, এই জিনিসগুলো নিয়ে আমরা কথা বলেছিলাম। তারপর হচ্ছে অন্তঃস্পর্শ, বহিঃস্পর্শ, এগুলো নিয়ে কথা বলেছিলাম। আজকে আমরা যে জিনিস নিয়ে কথা বলবো, আমরা হচ্ছে ওই টাইপের কিছু জিনিসের ম্যাথ করব। তো আমরা লাস্ট ক্লাসে যেখানে শেষ করেছিলাম সেটা ছিল হচ্ছে এরকম, অন্তঃস্পর্শ আর বহিঃস্পর্শ নিয়ে কিছু বিষয় নিয়ে আমরা কথা বলেছিলাম। তো আজকে আমরা এই অন্তঃস্পর্শ আর বহিঃস্পর্শ নিয়ে আরো কিছু কথাবার্তা বলবো। তো বৃত্তের যখন আমরা বৃত্তকে অন্তঃস্পর্শ করাই, তো অন্তঃস্পর্শ কি এটা আমরা আরেকবার একটু দেখি। তো আমি এখানে একটা বৃত্ত আঁকছি, ঠিক আছে? আমি এখানে একটা বৃত্ত আঁকলাম। তো এই বৃত্তের মধ্যে যদি আমি আরেকটা বৃত্ত নেই, এই বৃত্তের মধ্যে আমি আরেকটা বৃত্ত নিলাম, তো নেওয়ার পরে এই বৃত্ত দুটো হচ্ছে ভিতরের দিকে স্পর্শ করেছে। তো এরকম ঘটনা ঘটলে এটাকে বলা হয় অন্তঃস্পর্শ। আর আমরা যদি হচ্ছে বাইরের দিকে স্পর্শ করাই, যেমন আমি দুইটা বৃত্তের এরকম করলাম, বাইরের দিকে স্পর্শ করালাম, তো এইটাকে বলা যাবে বহিঃস্পর্শ। এটা হচ্ছে অন্তঃস্পর্শ, দুইটা বৃত্ত ভিতরের দিকে স্পর্শ করেছে, আর এটা হচ্ছে বৃত্ত দুইটা বাইরের দিক থেকে স্পর্শ করেছে। তো এই পরেরটা হচ্ছে বহিঃস্পর্শ। তো এখন এখান থেকে একটা ম্যাথ আসে, ম্যাথটা হচ্ছে আমরা এখান থেকে আমাদেরকে বের করতে হবে ডিস্টেন্স। তো আমরা এই চিত্রের মধ্যে একটু ভালো করে দেখি। যদি আমি এখানে এঁকে দেখাই, আমি যদি বলি এইখানে এইটুকু হচ্ছে ছোট বৃত্তের কেন্দ্র, আমি যদি বলি এটা হচ্ছে ছোট বৃত্তের কেন্দ্র, আমি যদি বলি এখানে ছোট বৃত্তটার মাঝখানে এটা হচ্ছে ছোট বৃত্তের কেন্দ্র, আর এটা যদি বলি বড় বৃত্তের কেন্দ্র, অর্থাৎ এই বড় বৃত্তের কেন্দ্র হচ্ছে এখানে, আর ছোট বৃত্তের কেন্দ্র হচ্ছে এখানে। তো আমাদের পরীক্ষায় যে প্রশ্নগুলো আসতে পারে সেটা বলতে পারে যে এই দুইটা বৃত্তের কেন্দ্রদ্বয়ের দূরত্ব কত, বলতে পারে এই দুইটা বৃত্তের কেন্দ্রদ্বয়ের দূরত্ব কত। তো এরকম কেন্দ্রদ্বয়ের দূরত্ব বের করতে বললে আমরা এই দুই ভাবে বের করতে পারি, মানে একটা হচ্ছে অন্তঃস্পর্শ থেকে, একটা হচ্ছে বহিঃস্পর্শ থেকে। তো এখানে আমরা দুইটা চিত্র একটু ভালো করে খেয়াল করি। আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রথম যে চিত্র আছে সেখানে প্রথম বৃত্তের যে ব্যাসার্ধ, প্রথম বৃত্তের ব্যাসার্ধ মানে বড় বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে এইটুকু, এইটুকু হচ্ছে বড় বৃত্তের ব্যাসার্ধ। আর ছোট বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে এইটুকু, আমি একটু এঁকে দেখাচ্ছি। ছোট বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে এইটুকু, অর্থাৎ এখান থেকে শুরু করে এইটুকু পর্যন্ত। জাস্ট আমি দুইটা কালার দিয়ে ড্র করলাম দুইটাকে আলাদা করার জন্য। এখন প্রশ্ন আসবে যে দুইটা বৃত্তের যে কেন্দ্র আছে এই কেন্দ্রদের মধ্যবর্তী দূরত্ব কত, বলবে দুইটা বৃত্তের যে কেন্দ্র আছে দুইটা বৃত্তের কেন্দ্রদের মধ্যবর্তী দূরত্ব কত। তো দূরত্ব হচ্ছে এই যে বড় দূরত্ব থেকে যদি আমরা ছোট দূরত্ব বাদ দেই, তাহলে এইখানের যে ডিস্টেন্সটা পাবো এইটা হচ্ছে দুইটা বৃত্তের কেন্দ্রদের দূরত্ব। অর্থাৎ এই বড়টা যদি হয় 8 সেন্টিমিটার, আর এটুক যদি হয় ধরেন 3 সেন্টিমিটার, তাহলে দুইটা বৃত্তের দূরত্ব হচ্ছে, কেন্দ্রদের দূরত্ব হচ্ছে 5 সেন্টিমিটার। অর্থাৎ বড় ব্যাসার্ধ থেকে ছোট ব্যাসার্ধ মাইনাস করলে যে ডিস্টেন্স পাওয়া যাবে, তো এইটাকে বলা হবে দুইটা বৃত্তের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে সূত্রটা, দুইটা বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করলে, যে এটা দুইটা বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করলে তাহলে কেন্দ্রদ্বয়ের দূরত্ব হবে ক্যাপিটাল আর মাইনাস স্মল আর, ক্যাপিটাল আর মাইনাস স্মল আর। আর যদি দুইটা বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করে, বহিঃস্পর্শ করলে তখন কেন্দ্রদ্বয়ের দূরত্ব হবে ক্যাপিটাল আর প্লাস স্মল আর। কিভাবে হলো দেখেন, আমরা যদি এখান থেকে বলি এটা হচ্ছে বড় বৃত্তের ব্যাসার্ধ আর এটা হচ্ছে ছোট বৃত্তের ব্যাসার্ধ, তো এই দুইটার মধ্যে ডিস্টেন্স কি হবে, এই ক্যাপিটাল আর প্লাস স্মল আর আমরা যদি নাম দেই, যদি বলি এইটুকু হচ্ছে ক্যাপিটাল আর, আর পরের অংশটাকে যদি বলি এটা স্মল আর, তাহলে দুইটা বৃত্তের কেন্দ্রদের দূরত্ব হবে ক্যাপিটাল আর প্লাস স্মল আর। তো এখান থেকে প্রশ্ন আসতে পারে তিনটা, বলতে পারে কেন্দ্রদের দূরত্ব কত, তখন আপনি দেখবেন যে অন্তঃস্পর্শ হয়েছে না বহিঃস্পর্শ হয়েছে। যদি বহিঃস্পর্শ হয় তাহলে কেন্দ্রদের দূরত্ব হচ্ছে আর প্লাস আর, আর যদি অন্তঃস্পর্শ হয় তাহলে কেন্দ্রদের দূরত্ব হবে আর মাইনাস আর। তাহলে প্রশ্ন হচ্ছে চাইতে পারে কেন্দ্রদ্বয়ের দূরত্ব কত, এটা হচ্ছে একটা প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে বলতে পারে ধরেন আপনার কেন্দ্রদ্বয়ের দূরত্ব দেওয়া আছে আর ছোট বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে, আপনাকে বলতে পারে বড় বৃত্তের ব্যাসার্ধ কত। আবার বলতে পারে এরকম যে কেন্দ্রদ্বয়ের দূরত্ব দেওয়া আছে, বড় বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে, বের করতে বলতে পারে ছোট বৃত্তের ব্যাসার্ধ কত। তো আমরা এখানে যে সমীকরণ আছে যে কেন্দ্রদ্বয়ের দূরত্ব সমান ক্যাপিটাল আর প্লাস স্মল আর, এইখান থেকে আমরা যে মানটা চাইবে সেটা বের করে নিব। যদি ক্যাপিটাল আর চাই তাহলে আর বাদে বাকি সব জায়গায় মান বসাবো, তখন কেন্দ্রদের দূরত্ব থেকে স্মল আর মাইনাস করলে ক্যাপিটাল আর এর মানটা বের হয়ে যাবে।
আবার যদি স্মল আর বের করতে বলে, স্মল আর বের করতে বললে কেন্দ্রদ্বয়ের দূরত্ব থেকে ক্যাপিটাল আর মাইনাস করলেই স্মল আর বের হয়ে যাবে। অর্থাৎ এই যে সূত্রটা আছে, সূত্রের মধ্যে মান বসালেই অটোমেটিক যেটা আমাদের আননোন সেটা বের হয়ে আসবে। এখান থেকে প্রশ্ন পরীক্ষায় এসেছে। এটা হচ্ছে একটা আসার মতো টপিক, মানে এখানে বোঝার বিষয় আছে। তো আমরা দেখি এই ধরনের এখান থেকে কি ধরনের প্রশ্ন বিভিন্ন জবের পরীক্ষায় এসেছে। এখানে আমরা প্রথম যে প্রশ্নটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বলা হয়েছে যে দুইটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করেছে। বলেছে দুইটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করেছে। বৃহত্তর বৃত্তটির ব্যাসার্ধ 6 সেন্টিমিটার, বড় বৃত্তের ব্যাসার্ধ বলা আছে 6 সেন্টিমিটার এবং কেন্দ্রদের দূরত্ব বলা আছে কত, 2 সেন্টিমিটার। বের করতে বলেছে অপর বৃত্তের ব্যাসার্ধ কত, বের করতে বলেছে অপর বৃত্তের ব্যাসার্ধ কত। তো দেখেন আমরা যদি এখান থেকে বলি যে এখানে দুইটা বৃত্ত আছে পরস্পরকে অন্তঃস্পর্শ করেছে বলেছে, তার মানে হচ্ছে অন্তঃস্পর্শ হচ্ছে প্রথম চিত্রটা। বের করতে বলেছে যে বৃহত্তর বৃত্তের দেয়া আছে হচ্ছে বৃহত্তর বৃত্তের যে ব্যাসার্ধ সেটা হচ্ছে 6 সেন্টিমিটার, মানে এখান থেকে এইটুক পর্যন্ত, এটুক হচ্ছে 6 সেন্টিমিটার। আর বলেছে হচ্ছে কেন্দ্রদের দূরত্ব 2 সেন্টিমিটার, মানে এইটুকু, ঠিক এইটুকু হচ্ছে 2 সেন্টিমিটার। বের করতে বলেছে যে অপর বৃত্তের ব্যাসার্ধ, তার মানে এই ছোট বৃত্তের ব্যাসার্ধ এইটুকু বের করতে আপনাকে বলেছে, এইটুকু ডিসটেন্স বের করতে বলেছে। তো আমরা যে সূত্র পড়েছি সেটা কি পড়েছিলাম যে দূরত্ব, আমি আমি ডি লিখলাম মানে ডিসটেন্স। দূরত্ব হচ্ছে কি পড়েছিলাম, আর ক্যাপিটাল আর মাইনাস স্মল আর, অর্থাৎ যদি দুইটা বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করে তাহলে ডিসটেন্সের যে ফর্মুলা সেটা ছিল ক্যাপিটাল আর মাইনাস স্মল আর। এখন যদি আমরা এখানে মান বসাই, বের করতে বলেছে অপর বৃত্তের ব্যাসার্ধ কত, তার মানে এই ছোট বৃত্তের ব্যাসার্ধ কত। তো আমরা এখানে যদি মান বসাই তাহলে কিন্তু অ্যান্সার বের হয়ে আসবে। আমাদের এখানে বলা আছে বৃহত্তর বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 6 সেন্টিমিটার, আর ক্ষুদ্রতর যে বৃত্তের ব্যাসার্ধ সেটা আমরা ধরে নিলাম যে এটা হচ্ছে ক্ষুদ্রতর বৃত্ত। আর দূরত্ব, দূরত্ব দেওয়া আছে কত, বলা আছে হচ্ছে দূরত্ব হচ্ছে 2 সেন্টিমিটার, কেন্দ্রের দূরত্ব হচ্ছে 2 সেন্টিমিটার, আমরা এখানে 2 সেন্টিমিটার বসালাম। এখন যদি আমরা এখান থেকে আর এর মান বের করতে চাই তাহলে আরটাকে আমরা কি করব, এখান থেকে ডান পাশ থেকে বাম পাশে নিয়ে আসবো, আর এই টুটাকে আমরা কি করব, ডান পাশে নিয়ে যাব। তার মানে আরটা মাইনাস আছে, ডান বাম পাশে আসলে প্লাস হয়ে যাবে, মানে এরকম হয়ে যাবে, প্লাসের আর। আর 6টা ডান পাশে আছে সেটা থেকে যাবে, আর বাম পাশে যে 2 ছিল 2টা ডান পাশে গেলে হয়ে যাবে মাইনাসের 2। তো 6 থেকে 2 গেলে অ্যান্সার আসবে 4, অর্থাৎ আরেকটা বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 4 সেন্টিমিটার। আমরা এগুলো মুখোমুখি করতে পারি, মানে আমরা হচ্ছে চিত্রের মধ্যে জাস্ট চিন্তা করলে হয় যে এই বড়টা হচ্ছে 6 সেন্টিমিটার, সেখান থেকে 2 সেন্টিমিটার বাদ দিলে বাকিটা থাকে হচ্ছে 4 সেন্টিমিটার। বড়টা হচ্ছে 6 সেন্টিমিটার, সেখান থেকে যদি আমরা ছোটটা বাদ দিই, বাদ দিলে সেটা হয়ে যাবে 4 সেন্টিমিটার। তো আমরা পেয়ে গেলাম অপর বৃত্তের ব্যাসার্ধ 4 সেন্টিমিটার। তো এইভাবে করে প্রশ্ন আসতে পারে। এখান থেকে আপনার আমি বলেছি 3 ধরনের ম্যাথ করতে পারে। এখানে আমি চেয়েছি কি অপর বৃত্তের ব্যাসার্ধ কত, চাইতে পারতো কেন্দ্রদের দূরত্ব কত, চাইতে পারতো অপর বৃত্তের ব্যাসার্ধ মানে হচ্ছে একটা দেওয়া আছে আরেকটা কত। তো এইভাবে করে 3 ধরনের প্রশ্ন আসতে পারে। আপনাদের পরীক্ষাতে আমি এই ধরনের একটা ম্যাথ দিব। আগামীকাল আপনাদের পরীক্ষা হবে, আমি আপনাদের গ্রুপে আবার পোস্ট করে দিব। তো বৃত্তের টপিকটা যেহেতু ছোট তাই পরীক্ষাটা আমি আগামীকাল নিয়ে নিব, কারণ ছোট টপিক আপনারা চাইলে শেষ করে ফেলতে পারবেন একদিনে। তো দেখেন এখানে বৃত্তের মধ্যে আরো অনেকগুলো বিষয় আছে, সেগুলো হচ্ছে আপনার আমরা যদি বৃত্তের সাথে ত্রিভুজের কানেকশন তৈরি করি, বৃত্তের সাথে চতুর্ভুজের কানেকশন তৈরি করি তাহলে কি হবে। তো আমরা আগে হচ্ছে বৃত্তের সাথে ত্রিভুজের একটা কানেকশন তৈরি করি। তো আমাদের এখানে স্লাইডে বলা আছে যে একটা বৃত্ত ও একটি ত্রিভুজ সর্বনিম্ন একটি বিন্দুতে স্পর্শ করতে পারে। একটা বৃত্ত আর একটা ত্রিভুজ সর্বনিম্ন একটা বিন্দুতে স্পর্শ করতে পারে, এগুলো ফ্যাক্ট, এগুলো আমাদের জেনে রাখতে হবে। এগুলো আপনার অপশন থেকে বলতে পারে যে নিচের কোনটি সঠিক, ওরকম অপশন থেকে আপনাকে বের করে লাগতে পারে। বলেছে একটা বৃত্ত আর একটা ত্রিভুজ সর্বনিম্ন একটা বিন্দুতে স্পর্শ করতে পারে, মানে আমরা যদি এখানে একটা ত্রিভুজ আঁকি, ধরেন এরকম করে একটা ত্রিভুজ যদি আঁকি, তাহলে এই ত্রিভুজটা দেখেন বৃত্তের সাথে স্পর্শ করেছে কোথায়, একটা বিন্দুতে। তো একটা ত্রিভুজ আর একটা বৃত্ত সবসময় মিনিমাম একটা বিন্দুতে স্পর্শ করতে পারবে। আর যদি বলেন ম্যাক্সিমাম কয়টা বিন্দুতে স্পর্শ করতে পারবে, ম্যাক্সিমাম হচ্ছে 3টা বিন্দুতে। আমরা যদি বৃত্তটা ভিতরের দিকে আঁকি, মানে ত্রিভুজটা যদি বৃত্তের ভিতরের দিকে আঁকি, তাহলে দেখা যাবে এখানে 3টা বিন্দুতে স্পর্শ করেছে, একটা এই যে উপরে একটা, এখানে একটা, তারপর এখানে একটা, দুইটা, এখানে একটা, 3টা। তো আমরা বলতে পারি যে একটা বৃত্ত আর একটা ত্রিভুজ মিনিমাম একটা বিন্দুতে স্পর্শ করতে পারে, আর ম্যাক্সিমাম 3টা বিন্দুতে স্পর্শ করতে পারে, ম্যাক্সিমাম 3টা বিন্দুতে স্পর্শ করতে পারে। এখন যদি আমরা ত্রিভুজ না বলে চতুর্ভুজ বলতাম তাহলে কি হতো। তো দেখেন একটা বৃত্ত আর একটা ত্রিভুজ যেরকম করে একটা বিন্দুতে স্পর্শ করে, তো ওরকম ভাবে একটা বৃত্ত আর একটা চতুর্ভুজ একটা বিন্দুতে স্পর্শ করতে পারে, মানে মিনিমাম একটা বিন্দুতে স্পর্শ করতে পারে,
আর ম্যাক্সিমাম স্পর্শ করে 4টা বিন্দুতে। মিনিমাম একটা বিন্দুতে স্পর্শ করতে পারে আর ম্যাক্সিমাম স্পর্শ করে কয়টা বিন্দুতে? 4টা বিন্দুতে। তো দেখেন কিভাবে স্পর্শ করে। আমরা যদি বলি এখানে, আমরা যদি একটা চিত্র আঁকি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এখানে আমরা চিত্র আঁকছি। আমরা ত্রিভুজের পরিবর্তে যদি চতুর্ভুজ আঁকি তাহলে কিন্তু হয়ে যাচ্ছে, আমি ধরেন এখানে একটা চতুর্ভুজ আঁকলাম। আমি এখানে চতুর্ভুজ আঁকছি। একটা বৃত্তের সাথে একটা চতুর্ভুজ আমি যদি স্পর্শ করাই তাহলে এই যে বাইরের দিকে একটা বিন্দুতে স্পর্শ করানো যাবে, এখানে একটা বিন্দুতে স্পর্শ করা যাবে। আর যদি আমরা ভিতরের দিকে স্পর্শ করাই তাহলে ম্যাক্সিমাম 4টা বিন্দুতে স্পর্শ করা যাবে। অর্থাৎ একটা বৃত্ত আর একটা চতুর্ভুজ মিনিমাম একটা বিন্দুতে স্পর্শ করে আর ম্যাক্সিমাম 4টা বিন্দুতে স্পর্শ করে। তো এখন আমরা দেখবো ছেদ করা কি। তো আমি বলেছিলাম আপনাদের যে ছেদ করা মানে হচ্ছে আহ দুইটা বিন্দুতে কি করবে? ছেদ করে যাবে। অর্থাৎ আমি যদি এখানে একটা রেখা টানি, তাহলে দেখা যাবে যে এই রেখাটা একটা বৃত্তকে সর্বোচ্চ 2টা বিন্দুতে ছেদ করতে পারবে। এখন পরীক্ষায় প্রশ্ন করবে যে একটা রেখা একটা বৃত্তকে সর্বোচ্চ কয়টা বিন্দুতে ছেদ করতে পারে? তো তখন আপনি বলবেন যে সর্বোচ্চ 2টা বিন্দুতে ছেদ করতে পারে। প্রশ্ন করতে পারে একটা বৃত্ত আর একটা ত্রিভুজ সর্বোচ্চ কয়টা বিন্দুতে ছেদ করতে পারে? বলতে পারে একটা বৃত্ত আর একটা চতুর্ভুজ সর্বোচ্চ কয়টা বিন্দুতে ছেদ করতে পারে? সর্বনিম্ন কয়টা বিন্দুতে ছেদ করতে পারে? তো আমরা হচ্ছে বৃত্ত আর চতুর্ভুজ এই দুইটা বিষয় নিয়ে একটু দেখি। ফার্স্টে আমরা দেখব একটা বৃত্ত আর একটা ত্রিভুজ। আমরা দেখবো একটা বৃত্ত আর ত্রিভুজ মিনিমাম কয়টা বিন্দুতে ছেদ করতে পারে, ম্যাক্সিমাম কয়টা বিন্দুতে ছেদ করতে পারে। তো একটা বৃত্ত আর একটা ত্রিভুজ যদি আমরা ছেদ করাই, তো একটা বৃত্ত আর একটা ত্রিভুজ মিনিমাম 2টা বিন্দুতে ছেদ করতে পারে। মানে কিভাবে? দেখেন আমি যদি এখানে একটা ত্রিভুজ আঁকি, আমরা ছেদ করাচ্ছি, তো আমি যদি এখানে একটা ত্রিভুজ নেই ভিতরের দিকে তাহলে 2টা বিন্দুতে ছেদ করছে, এখানে একটা বিন্দুতে ছেদ করছে, এখানে একটা বিন্দুতে ছেদ করছে। অর্থাৎ একটা বৃত্ত আর একটা ত্রিভুজ মিনিমাম 2টা বিন্দুতে ছেদ করতে পারবে। এখন যদি বলা হয় যে একটা বৃত্ত আর একটা ত্রিভুজ ম্যাক্সিমাম কয়টা বিন্দুতে ছেদ করবে? ম্যাক্সিমাম 6টা বিন্দুতে ছেদ করানো যাবে। আমি এখানে এঁকে দেখাচ্ছি। দেখেন এইখানে আমি একটা ত্রিভুজ নিয়েছি ভিতরের দিকে। তো এই ত্রিভুজটা বৃত্তের সাথে 6টা বিন্দুতে ছেদ করছে। যেমন এইখানে একটা, এখানে একটা, এখানে একটা 2টা, এখানে একটা 3টা, এখানে একটা 4টা, এখানে একটা 5টা, এখানে একটা 6টা। অর্থাৎ একটা বৃত্ত আর একটা ত্রিভুজ ম্যাক্সিমাম 6টা বিন্দুতে ছেদ করতে পারবে, মিনিমাম 2টা বিন্দুতে ছেদ করতে পারবে। এখন যদি আমরা বৃত্তের সাথে ত্রিভুজের কথা না বলে আমরা যদি চতুর্ভুজের কথা বলি তাহলে কি হবে? দেখেন একটা বৃত্ত আর একটা চতুর্ভুজ আমরা যদি ছেদ করাই তাহলে আগের মতো আমরা বলতে পারবো যে মিনিমাম মিনিমাম 2টা বিন্দুতে ছেদ করানো যাবে। অর্থাৎ একটা বৃত্ত আর একটা চতুর্ভুজ মিনিমাম 2টা বিন্দুতে ছেদ করানো যাবে। দেখেন আমরা এখানে এঁকে দেখি। আমি যদি একটা চতুর্ভুজ এভাবে আঁকি তাহলে এই যে চতুর্ভুজটা আমি আঁকলাম, এই চতুর্ভুজটা এখানে এখানে একটা বিন্দুতে ছেদ করেছে, আবার এখানে একটা বিন্দুতে ছেদ করেছে। তার মানে চতুর্ভুজটা এখানে 2টা বিন্দুতে ছেদ করেছে। অর্থাৎ উপর একটা নিচে একটা, এই 2টা বিন্দুতে ছেদ করেছে। তো মিনিমাম একটা বৃত্ত আর একটা চতুর্ভুজ মিনিমাম 2টা বিন্দুতে ছেদ করানো যাবে। আর যদি আমরা ম্যাক্সিমাম ছেদ করাতে চাই তাহলে ম্যাক্সিমাম আমরা 4টা বিন্দুতে ম্যাক্সিমাম হচ্ছে 8টা বিন্দুতে ছেদ করাতে পারি। মানে চতুর্ভুজের বাহু 4টা, এই 4টা বাহু থেকে আমরা হচ্ছে 8টা বিন্দুতে ছেদ করাতে পারি। দেখেন আমরা যদি এখানে আঁকি তাহলে দেখা যাচ্ছে এখানে 8টা বিন্দুতে ছেদ করেছে। এখানে একটা, হ্যাঁ এই এখানে প্রত্যেকটা বাহুর সাথে এখানে একটা, এখানে একটা 2টা, এখানে একটা 3টা, এখানে একটা 4টা, এখানে একটা 5টা, এখানে একটা 6টা, এখানে একটা ছেদ করেছে, এখানে একটা বিন্দুতে ছেদ করেছে। টোটাল 8টা বিন্দুতে ছেদ করেছে। তো আমরা বলতে পারি যে একটা বৃত্ত আর একটা চতুর্ভুজ সর্বোচ্চ 8টা বিন্দুতে ছেদ করতে পারবে আর সর্বনিম্ন কি করতে পারবে? 2টা বিন্দুতে ছেদ করতে পারবে। সর্বোচ্চ 8টা বিন্দুতে আর সর্বনিম্ন 2টা বিন্দুতে ছেদ করতে পারবে। আমরা এগুলো মুখস্থ করলে পারতাম, কিন্তু এগুলো মুখস্থ করে আপনার মনে থাকবে না, পরীক্ষা অপশন আপনি গোলমাল করে ফেলবেন। তো এই জন্য এগুলো বুঝে বুঝে পড়তে হবে, ঠিক আছে? তো আমরা আরো কিছু জিনিস দেখবো। যেমন আমরা জানি যে বৃত্তের মধ্যে সামুদ্রিক আঁকা যাবে না। বৃত্তের মধ্যে সামুদ্রিক আঁকতে গেলে সেটা হচ্ছে আয়তক্ষেত্র হয়ে যাবে। আপনি যদি বৃত্তের মধ্যে একটা সামুদ্রিক আঁকতে যান তো ওই বৃত্তের মধ্যে সামুদ্রিক আঁকা যাবে না। এই জন্য বলা হয় যে বৃত্তস্থ সামান্তরিক একটি আয়তক্ষেত্র। মানে আপনি যদি বৃত্তের মধ্যে একটা সামুদ্রিক আঁকার চেষ্টা করেন, সামুদ্রিক মানে হচ্ছে বিপরীত বাহুগুলো পরস্পরের সমান ও সমান্তরাল। অর্থাৎ আপনি যদি উপর একটা বাহু ধরেন, তো এই উপরের বাহুর সমান হবে তার বিপরীত বাহুটা। তো এইভাবে যদি আপনি সত্যি সত্যি একটা সামুদ্রিক আঁকার চেষ্টা করেন, এখানে আসলে আমার এখানে আঁকা হয়নি, যদি আপনি যদি অ্যাকচুয়াল একটা সামুদ্রিক আঁকতে যান তখন দেখবেন যে সেটা সামুদ্রিক থাকবে না, সেটা একটা পুরোপুরি আয়তক্ষেত্র হয়ে যাবে। মানে বৃত্তের মধ্যে সামুদ্রিক আঁকা সম্ভব না। বৃত্তের মধ্যে সামুদ্রিক আঁকতে গেলে সেই সামুদ্রিকটা হয়ে যাবে আয়তক্ষেত্র। তাই আমরা বলতে পারি যে বৃত্তস্থ সামুদ্রিক একটি আয়তক্ষেত্র। আমরা বলতে পারি বৃত্তস্থ সামুদ্রিক একটি আয়তক্ষেত্র। তো এই যে
আমরা যদি বৃত্তের মধ্যে কোনো একটা চতুর্ভুজ আঁকি, তো বৃত্তের মধ্যে চতুর্ভুজ আঁকলে এই চতুর্ভুজের বিপরীত কোণগুলো কি হবে? বিপরীত কোণগুলো সবসময় হবে 180 ডিগ্রি। অর্থাৎ বৃত্তের মধ্যে যে কোনো একটা চতুর্ভুজ আঁকা হলে চতুর্ভুজের বিপরীত যে কোণগুলো আছে সেগুলো হবে সবসময় দুইটার যোগফল হবে 180। এখান থেকে আমরা মান বের করতে পারবো। আমরা একটু পরেই ম্যাথ দেখবো প্রিভিয়াস প্রশ্ন কিভাবে এসেছে। আপনাকে বলবে যে বৃত্তে যদি একটা চতুর্ভুজ অন্তর্লিখিত হয় তাহলে একটা কোণ যদি হয় 120 ডিগ্রি আর একটা কোণ কত। তো আমরা জানি যে বৃত্তের মধ্যে কোনো একটা চতুর্ভুজ অন্তর্লিখিত হলে একটা কোণ যদি 120 ডিগ্রি হয়, আরেকটা কোণ হবে, মানে দুইটা কোণের যোগফল হবে 180। তো 180 থেকে যদি আপনি 120 বাদ দেন, মানে 180 তো দুইটা মিলে হবে, তার মধ্যে একটা কোণ যদি আপনাকে বলে দেয় যে একটা কোণ হচ্ছে 120 ডিগ্রি, তো 180 থেকে 120 বাদ দিলেই আরেকটা কোণ আমরা পেয়ে যেতে পারবো। ঠিক আছে, আরেকটা কোণ হয়ে যাবে 60 ডিগ্রি। আচ্ছা, আমরা আজানের জন্য জাস্ট 1 মিনিট বিরতি নিচ্ছি, আজানটা হয়ে যাক, তারপর আমরা ইনশাল্লাহ শুরু করব। তো আমরা বলছিলাম বৃত্তস্থ সামান্তরিক একটা কি হবে, আয়তক্ষেত্র হবে। এখন আপনাকে যদি প্রশ্ন করে যে বৃত্তস্থ সামান্তরিক আয়তক্ষেত্র হলে বৃত্তস্থ রম্বস কেমন হবে, তো বৃত্তের মধ্যে যেহেতু সামান্তরিক আঁকা যাবে না, বৃত্তের মধ্যে রম্বস আঁকা যাবে না, তো বৃত্তের মধ্যে যদি আমরা রম্বস আঁকতে যাই সেই রম্বসটা হয়ে যাবে একটা বর্গক্ষেত্র। অর্থাৎ বৃত্তের মধ্যে যদি আমরা রম্বস আঁকতে যাই সেই রম্বসটা হয়ে যাবে একটা বর্গক্ষেত্র। তো আমরা বলবো যে বৃত্তস্থ রম্বস একটি বর্গক্ষেত্র। তো আমি যে ম্যাথের কথা বলছিলাম যে এইভাবে প্রশ্ন আসতে পারে, আপনাকে বলা হতে পারে যে বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের একটি কোণ যদি 65 ডিগ্রি হয়, বিপরীত কোণটি কত। তো আমরা কিভাবে হিসাব করবো যে একটা কোণ যদি 65 ডিগ্রি হয়, টোটাল কোণ হচ্ছে 180। 180 থেকে 65 বাদ দিলে যে মানটা পাওয়া যাবে। অর্থাৎ আমরা জানি বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের বিপরীত কোণগুলো সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। 180 ডিগ্রি হলে একটা কোণ যদি 65 ডিগ্রি হয় তাহলে আরেকটা হবে 180 থেকে 65 বাদ দিলে যেটা পাওয়া যাবে। 180 থেকে 65 বাদ দিলে হয়ে যাবে 115 ডিগ্রি। তো আরেকটা কোণ হয়ে যাবে 115 ডিগ্রি। এইভাবে করে আমরা এখান থেকে বের করবো। আরো কিছু জিনিস আমরা জেনে রাখবো এখান থেকে, যেমন আপনাকে বলতে পারে যে বৃত্তের ব্যাস বা ব্যাসার্ধ যদি 8 গুণ বৃদ্ধি করা হয় তাহলে ক্ষেত্রফল কত গুণ বাড়বে। বৃত্তের ব্যাস বা ব্যাসার্ধ যদি 8 গুণ বৃদ্ধি করা হয় তাহলে ক্ষেত্রফল কত গুণ বাড়বে, এরকম প্রশ্ন করতে পারে। তো আর গুণ বলতে এখানে যে কোনো মান বলতে পারে। আর এর পরিবর্তে বলতে পারে যে বৃত্তের ব্যাসার্ধ যদি 10 গুণ বৃদ্ধি করা হয় ক্ষেত্রফল কত গুণ বাড়বে। বলতে পারে বৃত্তের ব্যাসার্ধ যদি 5 গুণ বৃদ্ধি করা হয় তাহলে ক্ষেত্রফল কত গুণ বাড়বে। তো এই যে আর গুণ বললো, এইটা সবসময় স্কয়ার হয়ে যাবে। কারণটা হচ্ছে আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল পড়েছিলাম পাই আর স্কয়ার। আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার। তো এই যে পাই আর স্কয়ার যেটা আছে, এই আর এর মধ্যে অর্থাৎ আরটা কিভাবে চেঞ্জ হচ্ছে, স্কয়ার একটা চেঞ্জ হচ্ছে। তো পাই তো একটা ধ্রুবক মান, পাই এর মান তো সবসময় একই রকম 3.146। তো যদি বলা হয় বৃত্তের ব্যাসার্ধ আর গুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কত গুণ বাড়বে, ধরেন একটা বৃত্ত আছে যেটা ব্যাসার্ধ হচ্ছে আর, তাহলে ওই বৃত্তের ক্ষেত্রফল কি হবে, পাই আর স্কয়ার। আবার ধরেন নতুন আরেকটা বৃত্ত আছে যেটা ব্যাসার্ধ বলা হয়েছে কি, বৃত্তের ব্যাসার্ধ বলা হয়েছে যে এটা হচ্ছে আর এর পরিবর্তে আর গুণ বৃদ্ধি করা হয়েছে। তো যেটাই বলুক না কেন, এখানে মানটা যাই বলুক না কেন সেটাকে স্কয়ার করে দিলেই মান চলে আসবে। যেমন আমি যদি উদাহরণ দিয়ে বলি যে বৃত্তের ব্যাসার্ধ যদি 5 গুণ বৃদ্ধি করা হয়, মনে করেন কোন একটা বৃত্তের ব্যাসার্ধ আগে ছিল আর, হ্যাঁ আর সমান 1 ছিল মনে করেন, বা আগে ছিল শুধু আর, তো এখন বৃত্তের ব্যাসার্ধ 5 গুণ বৃদ্ধি করা হলো। তো 5 গুণ বৃদ্ধি করা মানে হচ্ছে যে ক্ষেত্রফলটা আছে সেখানে ব্যাসার্ধের যে মানটা আছে ব্যাসার্ধের মানটা 5 গুণ বৃদ্ধি পেয়ে যাবে। আপনাকে আর এর পরিবর্তে আমরা বিভিন্ন মান বসে দেখতে পারি। তো এখানে বলা হয়েছে বৃত্তের ব্যাসার্ধ যদি আর গুণ বৃদ্ধি করা হয়, আমরা বললাম যে আর এর পরিবর্তে আমরা যদি যে কোনো মান নেই, তাহলে আমরা যদি ধরি যে বৃত্তের ব্যাসার্ধ 5 গুণ বৃদ্ধি করা হয়, 5 গুণ বৃদ্ধি করা হলে আমাদের সূত্র অনুযায়ী হওয়ার কথা 5 স্কয়ার, অর্থাৎ 5 স্কয়ার করলে হয়ে যাবে 25, এরকম হবার কথা। তো আমরা ম্যাথমেটিক্যালি প্রুফ করে দেখি বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার। তো এটা হচ্ছে একটা বৃত্তের ক্ষেত্রফল যেটা ব্যাসার্ধ আর। এখন আপনাকে বলেছে যে বৃত্তের ব্যাসার্ধ যদি 5 গুণ বৃদ্ধি করা হয়, তার মানে আর এর পরিবর্তে যদি আপনি ফাইবার করেন তাহলে কি হবে, ফাইবার করলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে চলে আসতেছে 5 5 25, 25 হয়ে গেল। আর 25 হয়ে গেল। আর এখানে যে পাই আছে, পাই থাকলো, আর আটটাকে যদি আমরা স্কয়ার করি, আটটাকে স্কয়ার করলে আর স্কয়ারই হবে। তো আমরা পেয়ে যাবো হচ্ছে এখানে ক্ষেত্রফল 25 আর স্কয়ার। তার মানে শুরুতে বৃত্তের ক্ষেত্রফল ছিল পাই আর স্কয়ার, আর এখন বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে 25 পাই আর স্কয়ার। তার মানে আগের পাই আর স্কয়ার থেকে এখন বৃদ্ধি পেয়েছে 25 গুণ বেশি। পাই আর স্কয়ার আগের মধ্যে আছে, বৃদ্ধি পেয়েছে 25 গুণ। আপনি যদি এখানে 6 গুণ বলতেন তাহলে হচ্ছে এখানে হয়তো 36 গুণ, যদি 7 গুণ বলতেন তাহলে
749 গুণ, যদি এক্স বলতে তাহলে এক্স স্কয়ার গুণ, হ্যাঁ যদি এক্স বলতে তাহলে এক্স স্কয়ার গুণ, যদি আর বলেন তাহলে আর স্কয়ার গুণ, যদি টি বলেন তাহলে টি স্কয়ার গুণ। তার মানে হচ্ছে যদি আপনার বৃত্তের ব্যাস বা ব্যাসার্ধ যে কোনো একটা জিনিস বললেই, ব্যাস বললেও সেম হবে, ব্যাসার্ধ বললেও সেম হবে। যদি বলা হয় বৃত্তের ব্যাস যদি 10 গুণ বৃদ্ধি করা হয়, ক্ষেত্রফলটা কত গুণ বাড়বে, তাহলে আপনি বলবেন যে 10 গুণকে স্কয়ার করে দিলে আসে 100 গুণ, তার মানে বৃত্তের ক্ষেত্রফল 100 গুণ বৃদ্ধি পাবে। অর্থাৎ যে কোনো মান বলা থাকুক না কেন সেটাকে স্কয়ার করে দিলেই ক্ষেত্রফলটা পাওয়া যাবে। তো এখান থেকে যে প্রশ্ন এসেছে, প্রিভিয়াস প্রশ্ন আপনাকে বলতে পারে যে বৃত্তের ব্যাস 3 গুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে। তো ব্যাস যদি আমরা 3 গুণ বৃদ্ধি করি তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি পাবে 9 গুণ, তাই তো? ব্যাস যদি আমরা 3 গুণ বৃদ্ধি করি তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি পাবে 9 গুণ। যদি ব্যাস 4 গুণ বৃদ্ধি করি তাহলে ক্ষেত্রফল হয়ে যাবে 4 4 16 গুণ, আমরা স্কয়ার করে দিব। ব্যাস যদি আমরা 3 গুণ করি তাহলে স্কয়ার করলে হয়ে যাবে 9 গুণ। ব্যাস যদি আমরা 4 গুণ করি তাহলে সেটাকে স্কয়ার করলে হয়ে যাবে 16 গুণ, 5 গুণ হলে 25 গুণ, 6 গুণ হলে 30 গুণ, এভাবে করে আপনি অ্যান্সার করে দিবেন। তো আমরা এখন কিছু ম্যাথ দেখবো। বৃত্তের যে ক্ষেত্রফল আছে সেখান থেকে কিছু বেসিক ম্যাথ দেখবো। যেমন আপনার এখানে বলা হয়েছে যে বৃত্তের ব্যাস 6 সেন্টিমিটার হলে বৃত্তের ক্ষেত্রফল কত। তো এইটা একেবারে বেসিক প্রশ্ন। আমরা জানি বৃত্তের ব্যাস যদি 6 সেন্টিমিটার হয় তাহলে ক্ষেত্রফল কিভাবে বের করবো আমরা? প্রথমে ব্যাসটাকে ব্যাসার্ধ করে নিব। আমরা জানি ব্যাসার্ধ হচ্ছে ব্যাসের অর্ধেক, তাই তো? ব্যাসার্ধ হচ্ছে ব্যাসের অর্ধেক। তো এখানে ব্যাস হচ্ছে 6 সেন্টিমিটার, এটাকে অর্ধেক করলে ব্যাসার্ধ হয়ে যাবে 3 সেন্টিমিটার। অর্ধেক করলে ব্যাসার্ধ হয়ে যাবে 3 সেন্টিমিটার। তো আমরা ব্যাসার্ধ পেয়ে গেলাম। জাস্ট এই ম্যাথটা আপনাদের দেখানোর জন্য, সূত্রটা অ্যাপ্লাই করার জন্য। ব্যাসার্ধ পেয়ে গেলাম 3 সেন্টিমিটার। এখন বলেছে ক্ষেত্রফল কত। তো আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল কত? পাই আর স্কয়ার, পাই আর স্কয়ার। তো এখানে আর এর মান দেওয়া আছে কত? 3। আর এর মান দেওয়া আছে 3। তো আর এর মান যদি আমরা এখানে বসাই দেই, 3 কে স্কয়ার করলে হবে 9, 9 পাই। তাহলে অ্যান্সার হয়ে যাবে 9 পাই। এটা একটা অ্যান্সার হতে পারে। আবার আপনি যদি হচ্ছে পাই এর মানটা বসিয়ে দেন, অর্থাৎ আমরা কি করলাম, আমরা হচ্ছে আর এর মান বসালাম, আর এর মান এখানে 3 পেলাম। তো এই 3 কে যদি আমরা এখানে বসাই, 3 কে স্কয়ার করলে হবে 9, তাহলে অ্যান্সার হবে 9 পাই। অপশনে যদি 9 পাই না থাকে তাহলে আপনাকে অপশনটাকে কি করতে হবে? পাই এর মান বসিয়ে তারপর বের করতে হবে। তো আমরা জানি পাই এর মান কত? 3.1416। পাই এর মান 3.1416। তো এটা যদি আমরা গুণ করে দেই, 3.1416 গুণ করে আমরা কি করতে পারি? ক্ষেত্রফলটা বের করতে পারি। তো আমরা 9 দিয়ে যদি সবটাকে গুণ করি, করার পরে এই 3 ঘর পরে যদি এখানে 4 ঘর আছে দশমিক, 4 ঘর থেকে যদি লাস্ট থেকে হিসাব করে দশমিক বসিয়ে দিই তাহলে কিন্তু অ্যান্সার হয়ে যাবে। অর্থাৎ আমরা 9 এর সাথে এই সবটার সংখ্যা গুণ করব। গুণ করার পর যে সংখ্যাটা আসবে সেখানে জাস্ট লাস্ট থেকে 4 ঘর পরে দশমিক বসিয়ে দিব। বসিয়ে দিলে আমার অ্যান্সারটা পেয়ে যাবো আমি। তো এখানে ক্ষেত্রফলটা এভাবে আসতে পারে, 9 পাই আসতে পারে। আবার হচ্ছে এইভাবে পূর্ণরূপ মানও আসতে পারে, অথবা পায়ের মান আমরা জানি হচ্ছে 22/7। পায়ের মান আমরা জানি 22/7। তো আপনি হচ্ছে 22/7 বসিয়েও অ্যান্সার বের করতে পারেন। অর্থাৎ আপনার অপশনে যেভাবে থাকবে আপনি সেভাবে ঠিক করবেন না। আপনি পায়ের মান কি পাই রাখবেন, না পায়ের মান 3.1416 বসাবেন, নাকি পায়ের মান 22/7 বসাবেন, সেটা আপনি ঠিক করবেন কিভাবে, সেটা আপনার ঠিক ঠিক হবে অপশন দেখে। অপশনে যেভাবে মান চাওয়া হবে আপনি ঠিক সেভাবে মান বের করবেন। তো আমরা এখন যে ম্যাথ গুলো দেখবো সেগুলোতে ত্রিভুজের বিষয়গুলো আসবে। তো এই ম্যাথ হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, বৃত্তের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যাথ হচ্ছে এই ধরনের ম্যাথগুলো। এখানে আমাদের পিথাগোরাসের উপপাদ্য চলে আসবে এবং আমরা গত ক্লাসে যে বেসিক গুলো শিখেছি সেই বেসিক গুলো এখন কাজে লাগবে। প্রশ্নটা একটু পড়েন। বলা আছে একটি বৃত্তের ব্যাসার্ধ 5 সেন্টিমিটার, কেন্দ্র থেকে 3 সেন্টিমিটার দূরে একটি যে এর দৈর্ঘ্য কত। বলা আছে বৃত্তের ব্যাসার্ধ 5 সেন্টিমিটার, কেন্দ্র থেকে 3 সেন্টিমিটার দূরে। তো আমি একটা জে নিলাম ফার্স্টে, তো এখানে ফার্স্টে যে জেড আমি নিলাম, তো এইখানে যে জেটা আমি নিলাম, এই জেটা হচ্ছে কেন্দ্র থেকে আমি ধরে নিলাম এখানে কত সেন্টিমিটার দূরে? 3 সেন্টিমিটার দূরে। তো আমি এখানে কেন্দ্রটা ধরলাম এখানে আছে। তো কেন্দ্র থেকে 3 সেন্টিমিটার দূরে আমি একটা জে নিলাম। তো এখন আমাকে বের করতে হবে যে নিচের যেটা আছে তার দৈর্ঘ্য কত। তো আমরা মানগুলা বসাই। দেয়া আছে হচ্ছে ব্যাসার্ধ হচ্ছে 5 সেন্টিমিটার আর কেন্দ্র থেকে 3 সেন্টিমিটার দূরে। তো কেন্দ্র থেকে 3 সেন্টিমিটার দূরত্ব আমরা নিলাম। তারপর বলা হচ্ছে ব্যাসার্ধ 5 সেন্টিমিটার, আমরা এখানে ব্যাসার্ধ এঁকে ফেলি। কেন এখানে আঁকছি? কারণ যেন একটা ত্রিভুজ হয়ে যায়। এখানে একটা ত্রিভুজ হয়ে যাবে, তাই আমরা ব্যাসার্ধ এইভাবে নিলাম। ব্যাসার্ধ আপনি এইভাবে নিতে পারতেন, এখান থেকে এইভাবে ব্যাসার্ধ নিতে পারতেন, এখান থেকে এইভাবে নিতে পারতেন। আমরা জানি কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বটাকে বলা হয় ব্যাসার্ধ। আপনি ব্যাসার্ধ এইভাবে নিতে পারতেন, আমি এখন যেভাবে নিয়েছি এইভাবে নিতে পারবেন। তো আমরা এইভাবে নিয়েছি, তার উদ্দেশ্য হচ্ছে যেন আমরা এখানে একটা ত্রিভুজ বানাতে পারি। ত্রিভুজ বানালে লাভ হচ্ছে আমরা জানি এখানে একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়ে যাবে। কারণটা কি? কারণটা হচ্ছে আমরা পড়েছিলাম যে বৃত্তের, গত ক্লাসে পড়েছি যে বৃত্তের কেন্দ্র থেকে যদি কোনো জে এর উপর কোনো একটা রেখা টানি আমরা, অর্থাৎ কোনো একটা জে এর উপর যদি আমরা একটা রেখা টানি, তাহলে ওই রেখাটা হবে ওই জে এর উপর লম্ব।
ওই জের উপর একটা রেখা টানলে ওই জের উপর লম্ব হবে। কেন লম্ব হবে? কারণ হচ্ছে ওই কেন্দ্র থেকে যে দূরত্বটা সেই দূরত্বটা ওই রেখাটাকে ওই জেটাকে সমান দুই ভাগে ভাগ করে। অর্থাৎ আমরা যদি এখান থেকে লম্ব দূরত্ব টানি তাহলে এই লম্ব দূরত্ব কি করবে? জেটাকে সমান দুই ভাগে ভাগ করবে। তো যেটা যদি হয় 10 সেন্টিমিটার তাহলে এই পাশে হবে 5 সেন্টিমিটার, এই পাশে হবে 5 সেন্টিমিটার। এখন আমাদের টার্গেট হচ্ছে এই সবটা জে বের করব। তো সবটা যেহেতু আমরা একসাথে বের করতে পারবো না, আমরা ফার্স্টে এইটুকু বের করব। কারণ এই ত্রিভুজের এইটুকু হচ্ছে একটা বাহু মানে ভূমি। তো আমরা যদি ত্রিভুজের ভূমিটা বের করতে পারি, যদি ধরেন ভূমিটা বের হয় কথার কথা যদি বের হয় 6 সেন্টিমিটার, তাহলে এইটুকু কত হবে? 6 সেন্টিমিটারই হবে। কারণ আমরা জানি যে কেন্দ্র থেকে যে সংযোজক যে রেখাটা আসবে এই রেখাটা কি করে? জ্যাটাকে সমান দুই ভাগে ভাগ করে। তো আপনি যদি এইটুকু বের করতে পারেন তাহলে বাকি এইটুকু বের করা সম্ভব। তো আমরা এখানে দেখলাম একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে। তো সমকোণী ত্রিভুজ তৈরি হওয়ার কারণে আমাদের কাজটা সহজ হয়ে গেল। আমরা সমকোণী ত্রিভুজের জন্য কিছু বাহু সমকোণী ত্রিভুজের ক্লাসে পড়েছিলাম যে কিছু বাহু ফিক্সড আমাদের মনে আছে। যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে বাহুগুলো হচ্ছে মাপ ফিক্সড। একটা বাহু যদি 3 আর 4 হয়, আরেকটা বাহু 5 হবে। একটা বাহু যদি 4, 5 হয় আরেকটা 3 হবে। একটা যদি 3, 5 হয় আরেকটা 4 হবে। তো এই বাহুগুলো আমাদের ফিক্সড জানা আছে। তো এখানে দেখতে পাচ্ছি যে অতিভুজ 5, আরেকটা বাহু 3, তার মানে অতিভুজ হচ্ছে 5, আরেকটা বাহু 3, তাহলে আর অন্য বাহুটা 4 না হয়ে পারবে না। মানে এটা 4 হতেই হবে। যেহেতু এটা একটা সমকোণী ত্রিভুজ, তো বাহুর মানগুলা ফিক্সড। আমরা সমকোণী ত্রিভুজের সূত্র দিয়ে বাহুগুলোর মানগুলো বের করেছিলাম। এই মানগুলো ফিক্সড। তার মানে এটা 4 হলে এটাও 4 হবে। কারণ আমরা জানি হচ্ছে এই দুইটার বাহু সমান হবে। তো এইটুকু যদি 4 হয়, এইটুকু যদি 4 হয়, এটাকে যোগ করে দিলে 8 হয়ে যাবে। তার মানে আমাদের j এর দৈর্ঘ্য হচ্ছে 8 সেন্টিমিটার। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 8 সেন্টিমিটার। অ্যান্সার হচ্ছে 8 সেন্টিমিটার। অর্থাৎ আমরা সমকোণী ত্রিভুজ দিয়ে নিচের j এর দৈর্ঘ্যটা বের করে ফেলেছি। তো এরকম ম্যাথ আমরা আরেকটা করব জাস্ট আপনাদের কনসেপ্ট ক্লিয়ার করার জন্য। আপনারা এটা একটু ট্রাই করেন সবাই তাড়াতাড়ি করে। বলা আছে কোন বৃত্তের আ 10 সেন্টিমিটার দীর্ঘ একটি j। দেখেন এটা কিন্তু আমাদের সমকোণী ত্রিভুজের ক্লাসটা কিন্তু এখানে কাজে লাগছে। তা আপনারা হচ্ছে এটা একটু কষ্ট করে ম্যাথটা করে তাড়াতাড়ি করে আমাকে ইনবক্সে জমা দেন। মানে মেসেজে লিখেন এটা অ্যান্সার কত হবে। তো এখানে প্রশ্নে বলা আছে যে কোন বৃত্তের 10 সেন্টিমিটার দীর্ঘ একটি যে বলা আছে বৃত্তের 10 সেন্টিমিটার দীর্ঘ একটি যে কেন্দ্র থেকে 12 সেন্টিমিটার দূরে অবস্থিত। কেন্দ্র থেকে 12 সেন্টিমিটার দূরে অবস্থিত। তো আপনি সবসময় যেটা আগে এঁকে নিবেন। আপনার চিত্রটা এঁকে নিলে সুন্দর করে আপনার জন্য ম্যাথ করতে ইজি হবে। আপনি একটা যে এঁকে নিলেন। আর কেন্দ্র থেকে দূরত্বটা আপনি এখানে ধরেন কেন্দ্র যদি থাকে তাহলে কেন্দ্র থেকে দূরত্বটা আপনি নিয়ে নিবেন। তারপর হচ্ছে এখানে একটা ত্রিভুজ তৈরি করে নিবেন। কারণ আপনার এই ব্যাসার্ধের মানটা দেয়া থাকতে পারে। তো এখান থেকে আপনাকে ব্যাসার্ধের মানটা আপনাকে দেয়া নাই। আপনাকে অন্য একটা মান বের করতে বলেছে। কি মান বের করতে বলেছে? বলেছে কোন বৃত্তের 10 সেন্টিমিটার দীর্ঘ একটি যে। মানে আপনার যে এর দৈর্ঘ্যটা দেয়া আছে। বলা আছে কেন্দ্র থেকে 12 সেন্টিমিটার দূরে। কেন্দ্র থেকে 12 সেন্টিমিটার দূরে। কেন্দ্র থেকে 12 সেন্টিমিটার দূরে। আর যেটা হচ্ছে 10 সেন্টিমিটার। যেটা যদি 10 সেন্টিমিটার হয় তাহলে আমরা জানি এই অর্ধেক হবে 5 আর এই বাকি অর্ধেক হবে 5। আমরা জানি কেন্দ্র থেকে যে সংযোজক রেখাটা আসবে সেটা যেটাকে সমান দুই ভাগে ভাগ করে। অর্থাৎ যে এর দৈর্ঘ্য যদি 10 সেন্টিমিটার হয় তাহলে এই পার্টে হবে 5, এই পার্টে হবে 5। এখন আপনাকে বের করতে হবে বৃত্তের ব্যাসার্ধ কত। ব্যাসার্ধ মানে হচ্ছে এইটুকু। যেটা ত্রিভুজের অতিভুজ সেটাই বৃত্তের ব্যাসার্ধ। তো এটা বের করার জন্য আমরা এই সমকোণী ত্রিভুজের বাহুগুলোর হেল্প নিতে পারি। আমরা পড়েছিলাম যে সমকোণী ত্রিভুজের বাহুগুলো ছিল 3, 4, 5, 6, 8, 10, 5, 12, 13, 7, 24, 25। এই বাহুগুলো কিন্তু আমার ফিক্সড। এগুলো কিন্তু আমি জানি। যদি এগুলো আমি জানি তাহলে আমি বলতে পারবো যে ভূমি যদি 5 হয়, লম্ব যদি 12 হয় তাহলে অতিভুজ হবে 13। যদি আপনাদের কারো এখনো বুঝতে সমস্যা হয় তাহলে আপনারা অবশ্যই ত্রিভুজের যে সমকোণী ত্রিভুজের পার্টটা আছে লাস্ট 2টা ক্লাস, এই 2টা ক্লাস আপনারা অবশ্যই দেখে নেবেন আবার। তো এইটা দিয়ে আপনি বের করতে পারেন। অথবা আপনি অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সেটা দিয়ে বের করতে পারেন। সেটা দিয়ে বের করলে আপনার টাইম নষ্ট হবে। অন্তত 1 মিনিট থেকে 1.5 মিনিট আপনার এক্সট্রা লাগবে। 1-2 মিনিটে আর 2টা এমসিকিউ অ্যান্সার করা যায়। তো আমরা এখানে 13টা বের করে ফেললাম কিভাবে? যে সমকোণী ত্রিভুজের একটা বাহু যদি 5 হয়, একটা যদি 12 হয় তাহলে আরেকটা হবে 13। অবশ্যই 13 হতে হবে। এভাবে করে আমরা সমকোণী ত্রিভুজের অতিভুজটা বের করে ফেললাম। তো এই ধরনের ম্যাথ গুলো অনেক ইম্পর্টেন্ট। এখান থেকে ব্যাসার্ধ বলতে পারে, এখান থেকে যে বলতে পারে। ঠিক আছে? তারপরে এখান থেকে আপনার বলতে পারে কেন্দ্র থেকে ওই যে দূরত্ব কত? দূরত্বটা আমরা বের করে নেই। এটাও চাইতে পারে, বলতে পারে কেন্দ্র থেকে ওই যে দূরত্ব কত? এটাও পরীক্ষায় আসতে পারে। তো এখান থেকে আমরা আরো এখন একটু ডিপে যাব। আমরা এখানের যে ম্যাথ গুলো থাকে এইখানে আরো চাকার ম্যাথ আসে। বৃত্ত থেকে চাকার ম্যাথ আসে। ঠিক আছে? তো আমরা একটু চাকার ম্যাথটা দেখে নেই। তো বলা আছে যে একটি গাড়ির চাকা প্রতি মিনিটে 90 বার ঘুরে। যদিও এটা সরাসরি বৃত্তের ম্যাথ না, কিন্তু চাকাটা যেহেতু বৃত্তাকার তাই আমি ম্যাথটা এখানে নিয়ে এসেছি।
বলা আছে একটি গাড়ির চাকা প্রতি মিনিটে 90 বার ঘুরে 1 সেকেন্ডে কত ডিগ্রি ঘুরবে? তো আমাদের এই ম্যাথটা করার জন্য আমাদের ২-১ টা বেসিক জানতে হবে। বেসিকটা হচ্ছে আমরা জানি যে একটা বৃত্ত, যদি এরকম একটা বৃত্ত আমি আঁকি, হ্যাঁ? একটা বৃত্ত যদি আঁকি, তো এই বৃত্তটার যে পরিধিটা আছে, এই পরিধিটা হচ্ছে, অর্থাৎ এই পরিধি হচ্ছে এই সবটা। তো একটা বৃত্ত যখন একবার ঘুরবে, তখন সে কি করবে? পরিধির সমান দূরত্ব অতিক্রম করবে। মানে আমরা যদি এই পরিধিটাকে যদি কেটে ভাগ করি, ধরেন এটাকে আমি কেটে ভাগ করলাম, আমি লম্বা করে বিছালাম। চাকাটাকে আমি পরিধিটাকে লম্বা করে এইটুকু বিছালাম, দেখেন। আমি জাস্ট এটাকে কেটে লম্বা করলাম। এইটা কিন্তু পরিধি। আমি নিচে যেটা এঁকেছি সেটা কিন্তু পরিধি। তো একটা চাকা যখন ঘুরবে, একটা চাকা ঘুরলে সে হচ্ছে এখান থেকে ঘোরা শুরু করে এইটুক পর্যন্ত আসবে। অর্থাৎ যতটুকু তার চাকাটার পরিধি সে ততটুকু ঘুরবে। তো ঘুরলে যদি আমরা রাস্তার মধ্যে হিসাব করি যে এটা হচ্ছে একটা রাস্তা, আমরা যদি ধরি যে এটা একটা রাস্তা, তো রাস্তার মধ্যে একটা চাকা, ধরেন আমি যদি বলি একটা চাকার ঘুরছে, তাহলে একটা চাকা একবার ঘুরলে সে এইটুক পর্যন্ত আসতে পারবে। কারণ সে তার পরিধি পর্যন্ত দূরত্ব অতিক্রম করবে। এখন আমি যদি এখান থেকে মুখে, মুখে কয়েকটা জিনিস আপনাদের বলি, যে এইখানের যে রাস্তাটার দৈর্ঘ্য, আমি যদি বলি এই রাস্তাটার দৈর্ঘ্য যদি হয় ১০০ মিটার, এই রাস্তাটার দৈর্ঘ্য যদি হয় ১০০ মিটার, চাকার দৈর্ঘ্য যদি হয় ২০ মিটার, মানে দৈর্ঘ্য বলতে পরিধি বোঝাচ্ছি। যদি চাকার পরিধি হয় ২০ মিটার, তাহলে চাকাটা কতবার ঘুরবে? এখান থেকে যে ধরনের প্রশ্নগুলো আসে, এখান থেকে অনেক ধরনের প্রশ্ন আসতে পারে। যেমন আপনাকে বলতে পারে যে আ কত ডিগ্রি ঘুরবে, কতবার ঘুরবে, ঠিক আছে? বলতে পারে চাকার পরিধি কত? তো আমরা এই ম্যাথ গুলো করার জন্য ইজিলি কয়েকটা জিনিস শিখবো। সেটা হচ্ছে যে সবটা দৈর্ঘ্য ধরেন ১০০, রাস্তার দৈর্ঘ্য হচ্ছে ১০০। যদি চাকার পরিধি ২০ হয়, মানে একবার গেলে যদি সে ২০ মিটার দূরত্ব যায়, যদি প্রশ্ন করে চাকাটা কতবার ঘুরবে? যদি প্রশ্ন করা হয় যে ১০০ মিটার পথ যেতে চাকাটি কতবার ঘুরবে? তাহলে আপনি বলবেন যে টোটাল দূরত্ব হচ্ছে রাস্তার ১০০ মিটার। টোটাল দূরত্ব হচ্ছে রাস্তার কত মিটার? ১০০ মিটার। আর হচ্ছে চাকার পরিধি হচ্ছে ২০ মিটার। তাহলে সে এই পথ যেতে ঘুরবে ৫ বার। অর্থাৎ টোটাল দৈর্ঘ্যকে আমরা চাকার পরিধি দিয়ে ভাগ করলাম। এখন আপনাকে যদি প্রশ্ন আমি ঘুরেই বলি যে একটা রাস্তার দৈর্ঘ্য হচ্ছে ১০০ মিটার, একটা চাকা ওই রাস্তায় যেতে ৫ বার ঘুরে। আমি বললাম একটা রাস্তার দৈর্ঘ্য হচ্ছে ১০০ মিটার, ১০০ মিটার হচ্ছে রাস্তার দৈর্ঘ্য। আর বললাম হচ্ছে এই রাস্তায় কোন একটা চাকা যেতে ৫ বার ঘুরে। এখন প্রশ্ন হচ্ছে চাকাটার পরিধি কত? তখন আপনি বলবেন যে ১০০ মিটার হচ্ছে রাস্তার দৈর্ঘ্য, যেতে ঘুরে ৫ বার, তাহলে পরিধি হচ্ছে কত? পরিধি হচ্ছে ২০ মিটার। তো যদি আমরা রাস্তার দৈর্ঘ্যকে চাকার পরিধি দিয়ে ভাগ করি, তাহলে পেয়ে যাব কতবার ঘুরবে। আবার যদি আমরা রাস্তার দৈর্ঘ্যকে যদি আমরা কতবার ঘুরে সেটা দিয়ে ভাগ করি, তাহলে আমরা পেয়ে যাব চাকার পরিধি কত। তো এখান থেকে আসতে পারে কতবার ঘুরবে, আসতে পারে চাকার পরিধি কত, আসতে পারে কত ডিগ্রি কোণ তৈরি করবে। মানে ১ সেকেন্ডে, ২ সেকেন্ডে বা ৫ সেকেন্ডে কত ডিগ্রি কোণ তৈরি করবে, এটা আমরা এখন দেখব। তো কোন একটা চাকার যদি আপনার দিয়ে দেয় যে কতবার ঘুরবে, কতবার ঘুরে, সেখান থেকে আপনি কিন্তু কোণটা বের করতে পারেন। কোণটা বের করার জন্য আমাদের একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে একটা চাকা একবার ঘুরলে ৩৬০ ডিগ্রি কোণ তৈরি করে। একটা চাকা একবার ঘুরলে কি করে? ৩৬০ ডিগ্রি কোণ তৈরি করে। একটা চাকা একবার ঘুরলে ৩৬০ ডিগ্রি কোণ তৈরি করে। তো আমাদের ফার্স্ট সেশন শেষ হয়ে যাবে। আমরা এখনই মানে সাথে, সাথে আবার জয়েন করব। আমাদের ফার্স্ট ৪০ মিনিট এখনই শেষ হয়ে যাবে। ফার্স্ট ৪০ মিনিট শেষ হয়ে গেলে আমরা এখনই আবার জয়েন করব। অর্থাৎ আমরা আজকে আর ব্রেক নিব না, কারণ আমাদের খুব বেশি কিছু বাকি নাই বৃত্তের। মানে অল্প কিছু জিনিসপত্র বাকি আছে। আমাদের ১০-১৫ মিনিট টাইম লাগতে পারে। আমরা এখনই আবার সবাই জয়েন করে ফেলব। তো আপনারা জাস্ট এখন